সীমান্তের অতন্দ্র প্রহরী নামে খ্যাত ২২০ বছরের ঐতিহ্যবাহী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জাতির গৌরব ও আস্থার প্রতীক। পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ, ইপিআর থেকে বিডিআর, স্বাভাবিক এবং অনিবার্য পরিবর্তন। কিন্তু বিডিআর থেকে বিজিবির পরিবর্তন, আসলে এর ভেতর গুণগত কোনো পরিবর্তন আছে কিনা? অ্যাকচুয়ালি আপনারা হয়তো জানেন যে ১৭৯৫-তে যখন এই বাহিনীর গোড়াপত্তন হয়, তখন এটা ছিল লোকাল রামগড় ব্যাটালিয়ান। তখন কিন্তু এটার সদস্য সংখ্যা ছিল অত্যন্ত সীমিত, ইন হান্ড্রেডস। এরপরে কিন্তু বিভিন্ন সময় এটা কিন্তু ৭ বার পরিবর্তিত হয়েছে এটার নাম, এবং প্রতিটা পরিবর্তনের সাথে সাথে এর দায়িত্ব, এর কলেবর সব কিছু পরিবর্তিত হয়েছে। স্বাধীনতার পর ইপিআর থেকে এটা বিডিআর হয়েছে, এবং বিডিআর থেকে যে বিজিবি যেটা হয়েছে সেটা ২০০৯ সালের বিডিআর কার্নেজের মতো যে একটা ন্যাক্কারজনক ঘটনা হয়েছিল, সেই ঘটনার পরে সিদ্ধান্ত হয়েছে এটার নাম পরিবর্তন করতে হবে। তো আপনি যদি এই বিডিআর এবং বিজিবি এই দুইটার গুণগত মানের কথা যদি বলেন, এখানে অনেক পরিবর্তন এসেছে। কাল বিডিআরের যেই অপারেশনাল ক্ষমতা ছিল, আজকের বিজিবির অপারেশনাল ক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। কাল বিডিআরের কলেবর যেটা ছিল সাইজ, বর্তমানে এই বিজিবির সাইজ অনেক বৃদ্ধি পেয়েছে। তার যে মোটিভেশনাল অন্যান্য যে সমস্ত বিষয়গুলো, প্রশিক্ষণ থেকে শুরু করা সব কিছুতে হলো গুণগত পরিবর্তন এসেছে। আমরা বিজিবিতে কি করেছি, যে তাদেরকে পেশাগত তাদের দক্ষতা বৃদ্ধির জন্য তারা পিস টাইম এবং ওয়ার টাইমে তাদেরকে যে দায়িত্বগুলো পালন করতে হবে সেটাকে মাথায় রেখে যে প্রশিক্ষণ যে কারিকুলামগুলো ছিল বিভিন্ন পর্যায়ে, সেগুলার সাবজেক্ট থেকে শুরু করা সব কিছুর মধ্যে আমরা পরিবর্তন এনেছি। আমরা তাদের হলো পেশাগত ফিজিক্যাল এফিসিয়েন্সি বৃদ্ধির থেকে শুরু করে অন্যান্য দক্ষতা বৃদ্ধির জন্য আমরা নতুন নতুন প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। বর্তমানে সেনাবাহিনীতে যে ধরনের অস্ত্র ব্যবহার করা হয় সেটার সাথে সামঞ্জস্য রেখে আমরা আমাদের বিজিবির যে সমস্ত অস্ত্র সেগুলো আমরা হলো পর্যায়ক্রমে পরিবর্তন করেছি। আজকে আমার এখানে যে মেশিন গান আসে, যেটা এলএমজি আসে, যে রাইফেলগুলো ব্যবহৃত হয়, সেগুলো সেনাবাহিনীতে একই ধরনের। কারণ যুদ্ধ লাগলে এই সেনাবাহিনীর অধীনে থেকে এই বিজিবি যুদ্ধে অংশগ্রহণ করবে। আমাদের যোগাযোগ ব্যবস্থা আমরা আমূল পরিবর্তন এনেছি। আমাদের এগুলো যাতে কম্পিটেবল হয় সশস্ত্র বাহিনীর সাথে, যাতে আমরা ওয়ার টাইমেও তাদের সাথে একই ধরনের কমিউনিকেশন ইকুইপমেন্ট ব্যবহার করে যোগাযোগ রক্ষা করতে পারে, আমরা সেখানেও পরিবর্তন এনেছি। আমাদের গোয়েন্দা যেই নেটওয়ার্ক ছিল আগে, এটা সংগঠনটা ছিল, সেটাকে ব্যাপকভাবে পরিবর্তন করা হয়েছে। সেটা এখন হলো ৩ স্তরে হয়েছে, যেটা বিডিআরে ছিল না। আমাদের বিডিআরের কমান্ডটাকে ডিসেন্ট্রালাইজ করার জন্য সেখানে নতুন 4টা রিজিয়ন হেডকোয়ার্টার করা হয়েছে। সেখানে 4 জন নতুন রিজিয়ন কমান্ডার, এডিশনাল ডিজি নতুন রিজিয়ন কমান্ডার হয়েছে। নতুন আরও 12টা সেক্টর ছিল, আরও 4টা নতুন সেক্টর করা হয়েছে। যে সমস্ত জায়গাগুলো আমাদের অরক্ষিত ছিল, যেখানে হলো আমাদের বিউপির একটা বিউপি থেকে আরেকটা বিউপির গ্যাপ বেশি ছিল, সেগুলো কমায় আনতে এবং অরক্ষিত এলাকাগুলো যাতে আমাদের নজরদারিতে আনতে পারে, সেই জন্য নতুন 11টা ব্যাটালিয়ন যোগ হয়েছে। এবং তার সাথে সাথে অবশ্যই মন মানসিকতারও আমরা পরিবর্তন আনার অনেক চেষ্টা করেছি। প্রোপাগান্ডা আছে বিএসএফ দ্বারা বাংলাদেশিদের গুলি করে হত্যা করা হয়। এটা আসল সত্যটা হলো অবৈধ অনুপ্রবেশকারী, মাদক চোরাকারবারি, দুষ্কৃতকারীদের ওরা মাঝে মাঝে হত্যা করে থাকে। কিন্তু বিজিবি দ্বারা কখনো ইন্ডিয়ানদের হত্যা করা হয়েছে এমন কোনো ঘটনা আমরা খুব একটা শুনি না। এক্ষেত্রে আপনার বক্তব্য কি? আমাদের হলো প্রধান লক্ষ্য হলো
কেউ অপরাধ করলে তাকে আমরা ধরে আইনে প্রচলিত আইনে সোপর্দ করা, আইন হলো ব্যবস্থা নেবে, এবং সেই জিনিসটি আমরা সীমান্তে পালন করার চেষ্টা করি। আর ভারতের সাথে যখন বিএসএফের সাথে যতবারই আমরা মিটিং করি, এই পয়েন্টেই আমরা জোর দিয়ে বলি যে কেউ অপরাধ করতে পারে, কেউ অপরাধী হয়ে যেতে পারে। সে যদি অপরাধ করে থাকে তাকে ধরে তোমরাও তোমাদের দেশের প্রচলিত আইনি সমর্থ করো। মানুষ মারার তো অধিকার তো নাই, মানুষ মারার তো উচিত না। এটা কিন্তু আমরাও তাদেরকে বলে থাকি। অনেক সময় এই ধরনের দায়িত্ব পালন করতে গেলে নিরুপায় হয়ে যখন হলো আমরা আক্রান্ত হই, আমাদেরকে তখন হলো অ্যাকশানে যেতে হয়। বাংলাদেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশ, অর্থনৈতিকভাবে শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছে। বাংলাদেশ আরও উন্নত হবে, উন্নত দেশ হিসাবে আমরা খুব শীঘ্রই যেতে পারব। কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে কিছু জাতীয় সমস্যা, তার মধ্যে মাদক সবচেয়ে জাতীয় ভয়ঙ্কর সমস্যা বাংলাদেশের জন্য। এই মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনাদের বিশেষ কোনো পরিকল্পনা আছে কি? এটা হলো একটা জাতীয় সমস্যা, এতে কোনো সন্দেহ নেই। আজকে মাদক বিভিন্ন ফর্মের আমাদের যুব সমাজটাকে তিলে তিলে হলো তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এর মধ্যে আগে ছিল ফেন্সিডিল, এখন সংযুক্ত হয়েছে ইয়াবা। আপনারা জানেন ফেন্সিডিল আসে ভারত থেকে, ইয়াবা আসে মায়ানমার থেকে। এর বিরুদ্ধে আমার বাহিনীর লোকজন ভারত এবং মায়ানমার সীমান্তে প্রতিনিয়ত দায়িত্ব পালন করে যাচ্ছে। প্রতিদিন তারা বিভিন্ন পরিমাণ ফেন্সিডিল থেকে শুরু করে ইয়াবা তারা কিন্তু আটক করছে। যে আমাদের দেশে যে আইন আছে, এই আইন দিয়ে এই মাদককে নিয়ন্ত্রণ করা যাবে না, এটাকে আরও যোগ্য উপযোগী করতে হবে। যেমন করা হয়েছে হংকংয়ে, যেমন করা হয়েছে ইন্দোনেশিয়াতে, যেমন করা হয়েছে থাইল্যান্ডে। আমাদেরকে সচেতন সব জায়গায় হতে হবে, পরিবারে সচেতন হতে হবে, স্কুল কলেজে সচেতনতা সৃষ্টি করতে হবে, মিডিয়ার মাধ্যমে সচেতনতা সৃষ্টি করতে হবে, এবং যেখানে সাপ্লাই হয় সাপ্লাই ডিমান্ডগুলো নির্মূল করতে হবে। তবে আমি সব কিছুর মূলে বলবো, এই মাদক এটা জাতীয় সমস্যা, এটাকে আরও সিরিয়াসলি অ্যাড্রেস করা উচিত, এবং অ্যাড্রেস করতে হলে ওইটা যুগ উপযোগী আইন করতে হবে। জঙ্গি দমনে অন্যান্য সংস্থার মতো বিজিবির আছে এক বিশেষ ভূমিকা, কিন্তু অন্যান্য সংস্থার ভূমিকা যেভাবে জনসমক্ষে প্রকাশ পায়, কিন্তু আপনাদের ভূমিকা জনসমক্ষে সেভাবে প্রকাশ পাচ্ছে না কেন? আমাদের মূল দায়িত্ব কিন্তু সীমান্ত এলাকায়। আমরা কিন্তু অনেক সময় আমরা দায়িত্ব পালনকালে অনেক টপ র্যাঙ্কিং কিন্তু বিভিন্ন ধরনের ওয়ান্টেড লোকজনকে কিন্তু আমরা অ্যারেস্ট করি। এমনও হয়েছে আমরা প্রতিবেশী দেশ থেকে নেগোশিয়েট করে, যেমন হলো আরএসওর যে পলিটিক্যাল অ্যাডভাইজার, তাকে পর্যন্ত আমরা নিয়ে আসছি। আমরা এগুলো হলো আমরা প্রচারে বিশ্বাসী না, আমরা সেগুলোকে এনে সংশ্লিষ্ট যারা সংস্থাগুলো আছে আমরা তাদের কাছে হস্তান্তর করে দিই। আমরা মনে করি এটা একক কোনো ক্রেডিট নেওয়ারও বিষয় না, একক কোনো দায়িত্ব না, এটা হলো একটা সমষ্টিগত কাজেরই একটা অংশ। আমরা সেইভাবে আমরা অনেক সময় অনেককে ধরি, সীমান্ত ধরে কিন্তু আমরা যারা সংশ্লিষ্ট আছে, সেটা গোয়েন্দা সংস্থা হতে পারে, আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থা হতে পারে, আমরা তাদের কাছে হস্তান্তর করি। সেই জন্য আমাদের আসলে প্রচারের সুযোগও নাই, আমরা সেটা চাইও না। ছিটমহল বিনিময় বাংলাদেশ সরকারের এক কূটনৈতিক সাফল্য। এই সাফল্যে বিজিবিরও আছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বর্তমান যারা বাংলাদেশের নাগরিক, তৎকালীন ছিটমহলবাসী, তাদের উন্নয়নের ক্ষেত্রে, তাদের জীবনযাত্রা বা জীবন মানের ক্ষেত্রে বিজিবির কি কোনো পরিকল্পনা আছে? যখন ছিটমহল ছিল তখন ওই ছিটমহলগুলো ঘিরে বিজেপির অনেক দায়িত্ব ছিল। এখন ছিটমহল আর নাই, কারণ ওই ছিটমহলগুলো মূল ভূখণ্ডের সাথে মার্জ হয়ে গেছে। তারপরেও আমরা সবাই জানি এই ছিটমহলের বাসিন্দারা শিক্ষা দীক্ষা অন্যান্য দিকে কিন্তু তারা অনেক পিছিয়ে আছে এখনো। তো আমরা যে জিনিসটা করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী যখন সেখানে গিয়েছিলেন, তিনি কিন্তু একটা কথা বলেছিলেন যে তোমাদেরকে বিভিন্ন চাকরি ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রীর সেই অঙ্গীকারের অংশীদার হওয়ার জন্য আমরা কিন্তু ছিটমহলটা যখন এবলিশ হয়ে যায়, তারপরে যখন আমরা বিজিবিতে লোক ভর্তি করি, আমরা তাদের জন্য একটা হলো কোটা নির্ধারণ করে দিই। আমি 50টা
ওটা হলো তাদের জন্য দিলাম শুধু ছিটমহলবাসীর জন্য। তাদের শিক্ষায়ও যদি কম থাকে, আমরা ইন্টারমিডিয়েট পাস নেই, আমি বলেছি দরকার হলো ম্যাট্রিক পাসও যদি হয়, হাইটও যদি একটু কম হয় বা অন্যান্য জায়গায় যদি তারা একটু দুর্বল থাকে, আমরা সেটাকে বিবেচনা করে তাদেরকে নেব। আমরা এরকম হলো 50টা ভ্যাকেন্সি দিয়েছিলাম, বাট 50টা আসেনি, অনেকে এসেছে, আমরা তাদেরকে নিয়েছি। তো এটা কিন্তু আমাদের যতবারই আমরা সৈনিক হিসাবে লোক ভর্তি করাবো বা অন্যান্য জায়গায় বেসরকারি লোক হিসাবে আমরা নিব বিজেপিতে, ততবার কিন্তু এই ছিটমহলবাসী যারা আছে তাদের ব্যাপারে আমরা একটা বিশেষ বিবেচনা করব, তাদেরকে বিশেষ ছাড় দিয়ে তাদেরকে নিয়ে আসবো। কারণ এই যে তারা পিছিয়ে ছিল, তারা যাতে আস্তে আস্তে মেইন স্ট্রিমে চলে আসতে পারে, আমরাও এটার অংশীদার হতে চাই, এবং সেটা হলো আমরা বিজেপিতে চালু করেছি। বাংলাদেশ ভারত, বাংলাদেশ মিয়ানমার বিশাল অরক্ষিত সীমান্ত অবস্থিত, এখনো পুরোপুরি বিজিবির নজরদারিতে আসেনি। বাকি অংশ বিজিবির নজরদারিতে কতকাল নাগাদ আসতে পারে? দেখুন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ভারত এবং বাংলাদেশ মায়ানমারের সীমান্তে 539 কিলোমিটার সীমান্ত অরক্ষিত ছিল। এটা দীর্ঘদিন যাবৎ চলে আসতেছিল, নানান সীমাবদ্ধতার কারণে সেটাকে নজরদারিতে আনা উঠেনি। আমি দায়িত্বভার গ্রহণের পর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটা কথা বলেছিলেন, আমাদের অরক্ষিত সীমান্তকে এটা নজরদারিতে আনতে হবে। সে কথাটাকে মাথায় রেখেছি। আমরা এই পর্যন্ত 370 কিলোমিটার ভারত এবং মায়ানমারের এগেনস্টে যে আমাদের সীমান্ত আছে সেটা আমরা নজরদারির মধ্যে নিয়ে এসেছি নতুন নতুন বিউপি করে, এবং সেটা সম্ভব হয়েছে গত 3.5 বছরে। তারপরে আমার যেগুলো এখন চলমান রয়েছে বিউপিগুলো এস্টাবলিশমেন্টের কাজ, এটা যদি হয়ে যায়, আমার মাত্র ল্যান্ড বাউন্ডারি 109 কিলোমিটার থাকবে, যার মধ্যে 71 কিলোমিটার হলো মায়ানমারের এগেনস্টে এবং হলো 38 কিলোমিটার হলো ভারতের এগেনস্টে, আর 60 কিলোমিটার বর্ডার থাকবে সুন্দরবন এলাকায়। এই যে 109 কিলোমিটার বর্ডার, অর্থাৎ 71 কিলোমিটার মায়ানমারের এগেনস্টে এবং 38 কিলোমিটার যেটা হলো যে ভারতের, সেটা আমরা আশা করি আগামী 2017 জুনের মধ্যে সেটাও সম্পন্ন করতে আমরা সক্ষম হব। এক। দ্বিতীয় হলো যে আমার যে বাকি যে 60 কিলোমিটার যেটা সুন্দরবন এলাকায় আছে, আমরা অলরেডি একটা ফ্লোটিং বিউপি সেখানে এস্টাবলিশ করেছি, আরেকটা বিউপি সম্ভবত আমরা আগামী মাসে সেটার ডেলিভারি পেয়ে যাব। এই দুইটা বিউপি হইলে, আর যদি আমি একটা বিউপি পাই, আমার সেখানে 60 কিলোমিটার পর্যন্ত হলো নজরদারিতে চলে আসবে। অর্থাৎ আমরা আশা করতে পারি 2017 সালের জুলাই মাস থেকে আমাদের আর কোনো সীমানা আমাদের নজরদারির বাইরে থাকবে না। ইমিগ্রেশন হওয়ার পরেও ভারত এবং মায়ানমার থেকে আমদানিকৃত মালামাল আপনারা তল্লাশি করে থাকেন, এ বিষয়ে আপনার বক্তব্য কি? কাস্টমস অ্যাক্ট অনুযায়ী বা সরকারের বিভিন্ন যে সকল গ্যাজেট আছে সেই অনুযায়ী বিজিবির এখতিয়ার সীমান্তে শূন্য রেখা থেকে 8 কিলোমিটার বা 5 মাইল পর্যন্ত ভিতরে। এই 5 মাইলের মধ্যে বিজিবি যে কোনো অপারেশন পরিচালনা করতে পারে। সেখান থেকে কাউকে অ্যারেস্ট করার প্রয়োজন হয়, যে কোনো জিনিস তল্লাশি করা হোক, এটা কিন্তু বিজিবির এখতিয়ারের মধ্যে আছে। এটা তাকে এই দায়িত্বটা, এই ক্ষমতাটা তাকে দেওয়া হয়েছে। এক। দ্বিতীয় হলো, আমার লোকজন যখন হলো সীমান্তে টহল দিতে যায়, তখন সরকারি আদেশে বলা আছে আমার একটা বিজিবি সদস্য একটা কাস্টম অফিসারের যে ক্ষমতা সেটা এক্সারসাইজ করতে পারবে। দেখুন, আমাদের কাছে হলো বিভিন্ন মাধ্যমে অনেক তথ্য আসে, আমাদের নিজস্ব গোয়েন্দার মাধ্যমে আসে, অনেকে স্বপ্রণোদিত হয়েও আমাদেরকে তথ্য দেয়, এবং আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখি তথ্যগুলো সঠিক। যেমন কাস্টমস থেকে হয়তো কাস্টম ইমিগ্রেশন ক্লিয়ার হয়ে চলে এসেছে কোনো একটা জিনিস, আমরা চেক করেছি, আমরা কাবার্ড ভ্যানের ভিতরে পাইলাম যে হয়তো যে কাস্টমসের ওইখানে কাগজে লেখা আছে থান কাপড়, সেই হিসাবে ট্যাক্স দিয়ে নিয়ে এসেছে। কাবার্ড ভ্যানের মধ্যে পাইলাম অত্যন্ত মূল্যবান কাপড়, যেটা হয়তো ওইখানে 50 লক্ষ 60 লক্ষ টাকা দাম ধরে ট্যাক্স দেওয়া হয়েছে। আমরা যখন আবার ওই মাল সিজ করে কাস্টমসে জমা দিলাম, ওইটার দাম হলো 6 কোটি 7 কোটি টাকা। তার মানে আমাদের কাছে যে তথ্যটা ছিল সঠিক ছিল,
আমরা যদি চেক না করতাম এই মূল্যবান কাপড় কিন্তু 50 লক্ষ টাকা থান কাপড় হিসেবে চলে যাচ্ছিল। অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি ও যুগ উপযোগী প্রশিক্ষণের জন্য অত্যাধুনিক সরঞ্জামের কোনো বিকল্প নেই, এই বিষয়ে আপনার কি ভাবছেন? 2009 সালের পর থেকে যখন বিজিবিটাকে পুনর্গঠনের পরিকল্পনা করা হয়, তখন কিন্তু এটা আগামী যাতে 20 বছর 30 বছর পর্যন্ত এটাতে আর কোনো পরিবর্তন আনার প্রয়োজন না হয়, সেগুলোকে মাথায় রেখে এটার অস্ত্র, এটার প্রশিক্ষণ, এটার অন্যান্য যে সমস্ত রিকোয়ারমেন্টগুলো সব কিছু বিবেচনা করে কিন্তু পরিকল্পনা করা হয়। বর্তমানে যে সমস্ত আধুনিক অস্ত্রগুলো প্রচলন আছে, আমরা কিন্তু সেগুলোকে ইন্ট্রোডিউস করছি। আমাদের এলএমজি, আমাদের মেশিন গান, যেটা সেনাবাহিনীতে নতুন করে ইন্ট্রোডিউস করা হচ্ছে, বিজিবিতেও আমরা সেগুলো ক্রয় করছি। আমাদের প্রয়োজন নাইট ভিশন গগলস, সেটা আমরা ইন্ট্রোডিউস করছি। আমরা যেমন হলো কমিউনিকেশন ইকুইপমেন্ট, আধুনিক ধরনের ইকুইপমেন্ট, সেগুলো ইন্ট্রোডিউস করছি। আমরা ধরেন অনেক বিউপি আমরা এস্টাবলিশ করেছি রিমোট এলাকাতে, যেখানে হলো কোনো নেটওয়ার্ক নাই, আমরা সেখানে হলো স্যাটেলাইট ফোন কিনে আমরা সেগুলোতে দিয়েছি, যাতে তারা সার্বক্ষণিক আমাদের সাথে কমিউনিকেশনে থাকে, সেগুলোকে করেছি। ইভেন আমাদের অন্যান্য কর্মকাণ্ডগুলো আরও ভালোভাবে পরিচালনা করার জন্য আমাদের যে ডগ স্কোয়াডটা ছিল, সেটাকে আরও প্রশিক্ষণ দিয়ে, আমাদের লোকজনকে বিদেশ থেকে প্রশিক্ষণ করিয়ে আরও ডগ ইন্ট্রোডিউস করে আমরা সেটাকে যোগ্য উপযোগী করার চেষ্টা করছি। আমরা গত বছর 20 জন ডগ হ্যান্ডলারকে ভারতে পাঠিয়ে তাদেরকে ট্রেন করে এনেছি এবং নতুন 20টা উন্নত মানের ডগ এনেছি। এগুলো আমাদের যে এই ডগ স্কোয়াড যেটা আছে সেটাতে সংযুক্ত হবে। সীমান্ত রক্ষায় বিজিবি এবং কোস্টগার্ড তারা নিরলসভাবে কাজ করছে। এই দুটো বাহিনীর সমন্বয় অত্যন্ত জরুরি, এ বিষয়ে আপনার বক্তব্য কি? দেখুন, এখানে প্রত্যেকটা বাহিনী, প্রত্যেকটা সংস্থার দায়িত্বে কিন্তু নির্ধারণ করা আছে। আমরা যেখানে হলো যে রিভার রুট আছে, সীমান্ত আছে, নৌপথে হলো সীমান্ত যেখানে আছে, সেখানে হলো আমরা দায়িত্ব পালন করি। কোস্টগার্ডের মূল দায়িত্বটা যদি সীমান্তের প্রসঙ্গটা আসে, তাদের কিন্তু হলো কোস্ট লাইন থেকে শুরু করে সমুদ্রের দিকে সম্ভবত 7 কিলোমিটার, তারপরেই হলো নেভির দায়িত্ব। তারা হলো তার মানে কোস্ট লাইন থেকে হলো তারা হলো সমুদ্রের দিকে এই দায়িত্বটি হলো তারা পালন করবে। আর অভ্যন্তরীণ যেই জায়গাটা আছে ওই কোস্ট লাইনের থেকে শুরু করে ভিতরের দিকে সেই দায়িত্বপূর্ণ এলাকা হলো বিজিবি। তা আমরা সেভাবেই দায়িত্ব পালন করে থাকি। 2009 সালের ফেব্রুয়ারিতে এই বিজিবিতে ইতিহাসের কলঙ্কময় নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। বাংলাদেশের চৌকস অনেকগুলো সেনাবাহিনীর সদস্যদের নৃশংসভাবে কিছু পথভ্রষ্ট বিজিবি সদস্যরা সেদিন তাদেরকে হত্যা করেছিলেন, তাদের পরিবারবর্গকে হত্যা করেছিলেন, যা বাংলাদেশের মানুষ আজও বলতে পারে না। আপনি সেনাবাহিনীর একজন দক্ষ কর্মকর্তা, দেশপ্রেমিক কর্মকর্তা, পাশাপাশি বিজিবির মহাপরিচালক, এই বিষয়ে আপনি কিছু বলবেন? 2009 ফেব্রুয়ারিতে যে বিটিআর কার্নেসটা হয়েছিল, যেখানে আমাদের 57 জন অত্যন্ত চৌকস অফিসার, এমনকি তথানীতন মহাপরিচালক মহোদয়কে পর্যন্ত নৃশংসভাবে হত্যা করেছে, ওনার স্ত্রীকে হত্যা করেছে, আরও অনেককে হত্যা করেছে। এটা জাতি যে ভুলে যাবে বা সহজভাবে যে এইটা কোনোদিন চিন্তা করা যায় না, এটা অবশ্যই মনে হয়। তবে এই দীর্ঘ সময় আমি বাহিনীটাকে পরিচালনা করে আজকের এই অবস্থা থেকে আমি একটা বিষয় বলতে পারি। আপনি যে জিনিসটা আপনার প্রশ্নে বললেন যে আমি গত 3 বছর 7 মাস যাবত এই বাহিনীকে কমান্ড করছি, অর্থাৎ বিজিবি মহাপরিচালক। আমি তো একজন সামরিক কর্মকর্তা। তো সেখান থেকে আমি বলবো, এই বাহিনীতে যে ঘটনাটা ঘটে গেছে এটাকে সবসময় ঘৃণা চোখেই দেখতে হবে, এবং ঘটনাটাও সে ধরনের ছিল। বাট পরবর্তীতে যারা এটার মহাপরিচালক হয়েছেন, যারা এটার বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিলেন, সেই মহাপরিচালক এবং অন্যান্য কর্মকর্তারা নিরলস প্রচেষ্টার মাধ্যমে যারা হলো ওই ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে আইনে সোপর্দ করেছে। দেশের প্রচলিত আইনে এবং বাহিনীর আইনে তাদের বিচারটা হয়েছে। বিভিন্ন জন বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছে, কারো মৃত্যুদণ্ড পর্যন্ত হয়েছে যারা হত্যার সাথে জড়িত ছিল।
সেটা এখন দেশের প্রচলিত আইনে হাইকোর্টে চলছে। তবে আমি মহাপরিচালক হিসেবে মনে করি যে বর্তমানে এই বাহিনীতে যারা আছে, যারা চাকরি করছে, তারা এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল না। সেটা কিন্তু শতভাগ বিজিবি সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কিন্তু হয়নি। যারা জড়িত ছিল, বিভিন্ন সংস্থা সেখানে কিন্তু তদন্ত করেছে, যারা জড়িত ছিল তাদেরকে অ্যারেস্ট করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছে, তাদের বিচার হয়েছে। আজকে এখানে দাঁড়িয়ে আমি বলতে পারি এখন এই বাহিনীতে যারা আছে তারা সেই ঘটনার সাথে জড়িত না, তারা অনেকটা অনুতপ্ত এবং তারা তাদেরকে নিয়ে হলো সামনে যাওয়ার যে আমি তাদেরকে যে স্বপ্নটা দেখিয়েছি, এখন সেই কলঙ্কময় অধ্যায় থেকে বের হইতে হলে তোমাদেরকে নতুনভাবে সামনের দিকে এগিয়ে চলতে হবে এবং কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। সেটা হলো তোমাদেরকে যে কলঙ্কটা হয়েছে সেটা থেকে উঠে আসতে হবে। দ্বিতীয় কথা হলো এই ধরনের ন্যাংকার জন্য ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেই জন্য তোমাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে। আমি মনে করি এই দুইটা ক্ষেত্রে দীর্ঘ 3.5 বছরে আমি যে প্রতিনিয়ত যেখানেই আমি ভিজিটে যেতাম আমি সৈনিকদের সাথে সরাসরি কথা বলতাম এবং আমার মনে হয় আজকে আমি বলতে পারি যে এই ক্ষেত্রে আমি অনেকটা সফল হয়েছি। আজকে তাদের মন মানসিকতা অন্যান্য বিষয়গুলো যদি আপনারা যদি দেখেন, গত 2013 সাল থেকে এই পর্যন্ত যখনই দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায়, দেশের যে কোনো পর্যায়ের নির্বাচনে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংস্থার প্রয়োজন হয়, বিজিবির নামটা কিন্তু সর্বস্তর থেকে হলো উচ্চারিত হয়। আজকে ইভেন গ্রামে গঞ্জে 2 গ্রামের মধ্যে ঝগড়া বিবাদ হচ্ছে, স্থানীয় প্রশাসন বিজিবিকে অনুরোধ করে আপনারা বিজিবি পাঠান, যদি এটা বিজিবির কাজ নয়। তারপরে অনুরোধ করলে যে স্থানীয় যারা আছে তারা সেটাকে নিবৃত্ত করতে পারছে না, বিজিবি যে সেটা বিজিবির উপস্থিতি হলে 2 গ্রামের ঝগড়া বিবাদ হলে মিটে যাচ্ছে। এই যে মানুষের আস্থাটা এসেছে, এটা কিন্তু এই বাহিনীতে বর্তমানে যারা চাকরি করছে আমি মনে করি তারা নিষ্ঠা, সততা এবং মোটিভেশনের মাধ্যমে তারা এই কলঙ্কময় অধ্যায়টাকে পিছনে ফেলে সামনের দিকে যাওয়ার ব্রত নিয়ে যে অগ্রসর হচ্ছে সেটারই একটা ইন্ডিকেটর হিসাবে আমি মনে করি। আজকে কিন্তু তারা আমি মনে করি অনেকটা কলঙ্কটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। বিজিবি বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার একটি উল্লেখযোগ্য সংস্থা। এর আছে ইতিহাস এবং ঐতিহ্য। নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের মুখ উজ্জ্বল করে চলছে। বর্তমান সরকারের সাফল্য এবং অগ্রগতিতে ভূমিকা রাখছে। এই বিষয়ে আপনার বক্তব্য। 2009 সালের বিডিআর কার্নেজের পর এই বাহিনীকে রিফর্ম করার পরিকল্পনা করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় তদানীন্তন ডিজি মহোদয়ের নেতৃত্বে এটার পুনর্গঠন, এটা পরিকল্পনা করা হয়। অনেক অফিসার সেটাতে সম্পৃক্ত হয়, আমিও তার একটা অংশ ছিলাম তখন ঢাকা সেক্টর কমান্ডার হিসেবে। এবং এর পরবর্তীতে এই বাহিনীতে নতুন 11টা ব্যাটালিয়ন সংযোজিত হয়, নতুন 4টা সেক্টর হেডকোয়ার্টার রেইজ করা হয়, নতুন 4টা রিজিয়ন হেডকোয়ার্টার তৈরি করা হয়, যাতে ডিজির যে পুরো দায়িত্বটা সেটাকে যাতে ডিসেন্ট্রালাইজ করা যায়। এত করে কিন্তু এই বাহিনীর কর্মকাণ্ডে আরও বেগবান হয়েছে। এই বাহিনীর যে গোয়েন্দা এলিমেন্টটা ছিল সেটাকে 3 স্তর বিশিষ্ট এখন করা হয়েছে, অর্থাৎ এখানে চেক এবং কাউন্টার চেকের ব্যবস্থা ইন্ট্রোডিউস করা হয়েছে। এর ইকুইপমেন্টে অনেক ইমপ্রুভমেন্ট আনা হয়েছে, প্রশিক্ষণে অনেক পরিবর্তন আনা হয়েছে, যাতে হলে এটা যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে এবং যেটা হলো আমাদের রিকোয়ারমেন্ট পিস টাইম এবং ওয়ার টাইমে যে বিজিবির যে রিকোয়ারমেন্টটা হবে সেটা যাতে তারা মিট আপ করতে পারে সেই অনুযায়ী ট্রেনিং কারিকুলামগুলোকে সাজানো হয়েছে। আমাদের অস্ত্রের মধ্যে পরিবর্তন আনা হয়েছে, যেটা হলো সেনাবাহিনীর অস্ত্রের সাথে যাতে সামঞ্জস্য থাকে, যেহেতু যুদ্ধের সময় সেনাবাহিনীর অধীনেই আমাদেরকে যুদ্ধ করতে হবে। এছাড়াও এই বাহিনীর লোকজনের বিভিন্ন কর্মকাণ্ড এবং তাদের যে অবদান সীমান্ত রক্ষায় এবং দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায়, সেগুলোর দিকে লক্ষ্য রেখে তাদের যেটা হলো যে প্রশাসনিক অনেক উন্নয়ন করা হয়েছে। তাদের যেমন হলো তাদের সীমান্ত ভাতা 338 টাকা থেকে মূল বেতনে 30% করা হয়েছে। তাদের বাৎসরিক ছুটি 1 মাস ছিল বছরে, সেটাকে 2 মাস করা হয়েছে। শুধু তাই নয়, এই 2 মাসের
ছুটিতে যাওয়ার সময় তারা যাতে তাদের অ্যাডভান্সটা নিয়ে যেতে পারে সেটারও ব্যবস্থা করা হয়েছে। এখানে নতুন আরও 3টা অত্যাধুনিক 50 শয্যা বিশিষ্ট বিজিবি হাসপাতাল করা হয়েছে ঠাকুরগাঁ, চুয়াডাঙ্গা এবং খাগড়াছড়িতে। আমাদের যখন এই 539 কিলোমিটার বর্ডার সম্পূর্ণটা যখন আমাদের বিউপির আওতায় চলে আসবে, তখন পার্বত্য অঞ্চলে 127টার মতো বিউপি হবে বিজিবির, এবং যার অধিকাংশগুলোকে হেলি সাপোর্ট দিতে হবে তাদের রসদ সরবরাহ করতে, যে কোনো ইমার্জেন্সিতে তাদেরকে রিএনফোর্স করতে, যে কোনো অ্যাক্সিডেন্ট হলে অথবা কেউ যদি গুরুতর অসুস্থ হয় তাকে হেলি ইভাকুয়েট করতে। এতদিন আমরা এয়ারফোর্সের উপর এখনও নির্ভরশীল আছি, এবং আপনারা জানেন যে আমাদের এই প্রয়োজনের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান করেছিলাম যে আমাদের নিজস্ব একটা এয়ার উইং হওয়া উচিত। মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে সম্মতি দিয়েছিলেন, এবং সেটার গেজেট বের হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যখন বায়তুল ইজ্জতে গিয়েছিলেন, সেখানে এটা ভিত্তিপ্রস্তর স্থাপন করে আসছেন যেখানে আমাদের এই এয়ার উইংটা হবে। আমাদের এই মুহূর্তে আপনারা জানেন যে একটা হেলিকপ্টার আছে যেটা বর্তমানে এয়ারফোর্সের অধীনে আছে, আরও 2টা হেলিকপ্টার আমাদেরকে অথরাইজ করেছে, অর্থাৎ এই 3টা হেলিকপ্টার দিয়ে আমাদের এয়ার উইং পরিচালিত হবে। আমি মনে করি বিজিবির কর্মক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে। বর্তমানে এই সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টা, উদ্যোগ এবং আগ্রহের কারণে এই বাহিনীর অনেক অনেক উন্নতি হয়েছে। সর্বশেষ আমি যে জিনিসটা দিয়ে কনক্লুড করতে চাই, এই বাহিনী জনগণের আরও কল্যাণমুখী পদক্ষেপ হিসাবে বিজিবি সীমান্ত ব্যাংক ইনশাল্লাহ আমি মনে করি আগামী মাসে সেটা তার যাত্রা শুরু করবে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে এই সীমান্তরক্ষী বাহিনী সম্মুখ সমরে বীরত্বপূর্ণ ভূমিকা আমাদেরকে আজও গর্বিত করে।